তো আমি এই দমদম প্ল্যাটফর্ম থেকে আমি ট্রেনে উঠে এখন যাত্রা শুরু করলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। এটা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। তো এই কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে অটো ধরে আমি এখন এসে বাগমোড় এসে নামলাম। কাঁচরাপাড়া স্টেশন থেকে বাগমোড়ে এসে নামলাম। শেষে আমি এসে উপস্থিত হলাম রানী রাসমণি घाटे। मतलब एक किसी भी टाइम में यहाँ पर पूजा हो सकता है, पर एक निर्धारित टाइम नहीं है, जो कि ये निर्धारित टाइम है भक्त वृंदों के लिए 7:30 से 1 बजे तक टाइम। 7:30 से 1 बजे तक রানীমা এইখানে মন্দির করতে চেয়েছিলেন। দক্ষিণেশ্বরে আজকে আমরা যে মন্দির দেখতে পাচ্ছি ওটা উনি ওনার পিটি মাটি ভিটার স্মৃতি রক্ষার জন্য এখানে করতে চেয়েছিলেন। তৎকালীন জমিদাররা তো ওনাকে পারমিশন দেয়নি, ওনার জমি দেয়নি, ওনাকে ছোট লোক বা নিম্ন শ্রেণী নিচু বলে তাকে শুদ্রানী বলে মন্দির করার জন্য জমি দেয়নি। তার ফলে উনি দক্ষিণেশ্বরে গিয়ে মন্দির করেন। হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে নিয়ে যাব রানী রাসমণি ঘাট হালিশহর। তো আমি এই হালিশহর যাবার জন্য যাত্রা শুরু করেছি দমদম স্টেশন থেকে। তো এখন দমদম স্টেশন থেকে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে তো আমি হালিশহর স্টেশনে আমি নামবো না। তা হালিশহর থেকে আমি রানী রাসমণি ঘাটেও যেতে পারি, কিন্তু আমি নামবো কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া থেকে রানী রাসমণি ঘাটে যেতে অনেক সুবিধা হবে। সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। দমদম স্টেশন, এখান থেকে এখন যাত্রা শুরু করব। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি দমদম থেকে যাত্রা শুরু করেছি। দমদম থেকে আমার কাঁচরাপাড়া পর্যন্ত আমার রেলের টিকিট ভাড়া নিয়েছে 10 টাকা। যেহেতু আমি রিটার্ন কেটেছি তাই নিয়েছে 20 টাকা। তো আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখনই আমার ট্রেন আসবে, সেই ট্রেনে করে আমি যাব কাঁচরাপাড়া স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো শান্তিপুর লোকাল। তো আমি এই দমদম প্ল্যাটফর্ম থেকে আমি ট্রেনে উঠে এখন যাত্রা শুরু করলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। এই দমদম স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করলো কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রানী রাসমণি ঘাট। তো আমার ট্রেনটা এখন নৈহাটি প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং নৈহাটি থেকে এখন আমাদের ট্রেনটা পুনরায় যাত্রা শুরু করে দিল। এর পরবর্তী স্টেশন আসছে হালিশহর। তো এর পরে যে স্টেশন আসছে সেটাই হালিশহর, কিন্তু হালিশহর স্টেশনে আমি নামবো না, কাঁচরাপাড়া থেকে যেতে সুবিধা হবে। তাই আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে ওখান থেকে যাত্রা শুরু করব রানী রাসমণি ঘাট। স্টেশনে প্রবেশ করছি। এটা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এটা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এবার এই কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে আমি যাব অটো স্ট্যান্ডে। তো অটো থেকে প্রথমে আমি ধরে ওখান থেকে যাব বাগমোড় থেকে যাব ওখান থেকে আবার অটো ধরে রানী রাসমণি ঘাটে। তো আমি এই কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে এসে নামলাম। এবার এখান থেকে যাব অটো স্ট্যান্ডে। সে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমি যাব বাগমোড় থেকে ওখান থেকে আবার টোটো বা অটো ধরে আমি যাব রানী রাসমণি ঘাটে। আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তবে শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনারা যে কোনো ট্রেন ধরবেন, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে যে কোনো ট্রেন ধরে আপনারা এসে কাঁচরাপাড়া স্টেশনে নামবেন। আর যদি রানাঘাট, কৃষ্ণনগর বা গেদে থেকে আসেন, এসে আপনারা
কাঁচাপাড়া প্ল্যাটফর্মে বা স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে অটো ধরে আপনারা যাবেন বাগমোড় স্টেশন, বাগমোড় থেকে ওখান থেকে আবার অটো বা টোটো ধরে যেতে হবে রানী রাসমণি ঘাটে। কাঁচাপাড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, ওখান থেকে আমি এখন ঢুকে যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে আমি বাইরে এসে অটো ধরব, অটো ধরে যাব বাগমোড় থেকে একবারেই রানী রাসমণি ঘাটে যাওয়া যায় না, দুবার করে গাড়ি পাল্টাতে হয়। এখান থেকে যাব বাগমোড় থেকে ওখান থেকে আবার টোটো বা অটো ধরে যাব রানী রাসমণি ঘাটে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটো স্ট্যান্ড, এই অটো ধরেই আমাকে যেতে হবে বাগমোড়। এটা হলো কাঁচাপাড়া রেলওয়ে স্টেশন। তো এই কাঁচাপাড়া রেলওয়ে স্টেশন থেকে অটো ধরে এখন আমি যাত্রা শুরু করলাম বাগমোড়। সে বাগমোড় যেয়ে ওখান থেকে আবার টোটো ধরে আমি আবার যাব রানী রাসমণি ঘাটে। এখন এসে বাগমোড় এসে নামলাম, অটো কাঁচাপাড়া স্টেশন থেকে বাগমোড়ে এসে নামলাম। তো এখানে নামার পরে দেখতে পাচ্ছি এখানে রানী রাসমণির একটা বড় মূর্তি করা রয়েছে। এবার এখান থেকেই আমি এখন আবার পুনরায় অটো ধরে যাব রানী রাসমণির ঘাটে। কাঁচাপাড়া স্টেশন থেকে অটোতে করে এসে আমি এই বাগমোড়ে নামলাম। তো আমাকে অটোতে ভাড়া নিল 10 টাকা। তো এবার আমি এখান থেকে আমি আবার অটো বা টোটো যেটা পাবো সেটা ধরে আমি যাব রানী রাসমণি ঘাটে। দমদম থেকে যাত্রা শুরু করেছিলাম, তার দমদম থেকে কাঁচাপাড়া পর্যন্ত আমার রেলের টিকিট ভাড়া নিয়েছে 10 টাকা। আমি যেহেতু রিটার্ন করেছিলাম তার জন্য আপ ডাউন 20 টাকা নিয়েছে। এবং কাঁচাপাড়া রেলওয়ে স্টেশনে নামার পরে আমাকে অটো বাগমোড় এসে নামিয়ে দিয়েছে, ভাড়া নিয়েছে 10 টাকা। তো এবার আমি বাগমোড় থেকে আমি আবার এখান থেকে অটো বা টোটো যেটা পারবো সেটা ধরে আমি আপনাদেরকে নিয়ে যাব রানী রাসমণি ঘাটে। এবং সেখানে কত টাকা কি ভাড়া নেয় সম্পূর্ণটা এই ভিডিওতে তুলে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি করে লাইক অবশ্যই দেবেন। তো আমি এখান থেকে এই বাগমোড় থেকে এখন টোটোতে উঠে বসলাম যে আমি এখন রানী রাসমণি ঘাটে যাব। আমার টোটোটা এখন যাত্রা শুরু করলো রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। শেষে আমি এসে উপস্থিত হলাম রানী রাসমণি ঘাটে। তো এই সামনেই রয়েছে, দেখতে পাচ্ছি যে রানী রাসমণি ঘাট, আপনারা দেখে নিন। এই হচ্ছে রানী রাসমণি ঘাট। তো আমি অবশেষে এসে উপস্থিত হলাম রানী রাসমণি ঘাট। আমি বাগমোড় থেকে যখন টোটোতে উঠলাম, টোটো এসে আমাকে রানী রাসমণি ঘাটের এই গেটের সামনে নামিয়ে দিল। তো আমাকে টোটো ভাড়া নিল 10 টাকা এবং যাওয়ার সময় নিশ্চয়ই 10 টাকা নেবে। তো আমার টোটাল খরচা হলো দমদম থেকে কাঁচাপাড়া পর্যন্ত আসতে নিল 10 টাকা এবং কাঁচাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাগমোড় আসতে নিল 10 টাকা এবং বাগমোড় থেকে রানী রাসমণি ঘাটে আসতে নিল 10 টাকা, মানে 30 টাকা, মানে আপ অ্যান্ড ডাউন 60 টাকা হলে আপনারা রানী রাসমণি ঘাট থেকে আপনারা এসে আবার ফিরতে পারবেন। তো আজ আমি আপনাদেরকে জানাবো এই করুণাময়ী রাসমণির কিছু ঐতিহাসিক ঘটনা। মন্দিরের সামনে এগোতেই কিছুটা দূরে এগোনোর পরেই বাঁদিকে দেখতে পাচ্ছি একটা শিব মন্দির। তো চলুন আগে এই শিব মন্দিরটাকে আগে দেখে নিই। তো এই দেখুন শিব মন্দির।
এই মন্দিরটাকে আমি পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রানী রাসমণির ভিটাবাড়িতে যেতেই যেখানে রয়েছে বাঁদিকে শিব মন্দির। পুরো মন্দিরটাকেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই শিব মন্দিরটাকে। এই মন্দিরেরই দেওয়ালে শিব ঠাকুরের মূর্তি বানিয়ে রেখেছে, কত সুন্দর। এবং এরই পাশে রয়েছে আর একটা মন্দির। এরই পাশে রয়েছে রাম সীতার মন্দির। কি অপরূপ লাগছে, আপনারা না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। কি অপরূপ লাগছে, মনে হচ্ছে স্বয়ং রাম সীতা ওখানে বিরাজ করছে। তারই পাশে রয়েছে হনুমানজির মন্দির। কি অপরূপই না লাগছে, আপনারা না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। আপনারা দেখতে পারলেন যে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে রাম সীতাকে এবং হনুমানজিকে এই মন্দিরে। তো আপনারা এখানে আসলে পারেন, এই রাসমণি ঘাটে আসলে পরে আপনারা এই সব মন্দিরগুলি আপনারা দেখতে পারবেন, এই ভগবানকে আপনারা সামনে থেকে দেখতে পারবেন। আপনারা যদি এই রাম মন্দিরে পুজো দিতে আসেন তাহলে আপনারা জেনে নিন যেখানে পুজোর টাইমিংটা কখন শুরু হয় এবং কখন আপনারা আসলে পরে পুজো দিতে পারবেন। तो आप बताइए जो कितना बजे यहाँ पर पूजा, कोई भी आएगा अगर पूजा देने, तो कितना बजे पूजा स्टार्ट होता है और कितना बजे तक ये चलेगा? और जैसे ये देखिए तक हो जाता है। उसके बाद भक्तवृंद जितने हैं उनके लिए 7:30 बजे से 1 बजे के बीच में वो जब भी आना चाहे पूजन हो सकता है भक्तवृंदों के लिए। मतलब एक किसी भी टाइम में यहाँ पर पूजा हो सकता है, पर एक निर्धारित टाइम नहीं है, जो कि ये टाइम निर्धारित टाइम है भक्तवृंदों के लिए 7:30 से 1 बजे तक टाइम। 7:30 से 1 बजे तक सुबह का टाइम है। और शाम का टाइम संध्या में शाम को 4 से 7 के बीच में 4 से 7 बजे तक संध्या का पूजा होगा, संध्या टाइम का पूजा होगा। जी भक्तवृंदों के लिए। ठीक। और यहाँ संध्या का आरती 7 बजे होता है। यहाँ पूजा देने के लिए क्या क्या लाना पड़ता है? जैसे कि आपकी इच्छा, आपकी श्रद्धा, आप जो लाना चाहे, फल प्रसाद, फूल माला इत्यादि। তো আপনারা শুনলেন, যদি আপনারা এসে এখানে রাম মন্দিরে পুজো দিতে চান তাহলে আপনারা এই টাইমে, যে সকাল 7টা থেকে পুজো শুরু হয় এবং 1টা পর্যন্ত চলে, আবার বিকেলেও পুজো হয়। আপনারা যদি বিকেলেও আসতে চান তো বিকেলেও আসতে পারবেন। তো এখানে তেমন কিছু বেশি নিয়ে আসতে হবে না, আপনাদের মনে যা যা ইচ্ছা হবে সেই সব এনে আপনারা এখানে রাম এবং হনুমান মন্দির দুজনেই আছে, দুজন ভগবানকেই আপনারা এখানে পুজো দিতে পারবেন। শিব মন্দির আছে, শিব মন্দির আছে, তার পাশেই আবার শিব মন্দির আছে। তো আমি এখন মন্দির থেকে বেরিয়ে, মানে এই রাম মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি রানী রাসমণির মন্দির বা রানী রাসমণির ভিটাতে। এই শিব মন্দিরের পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট, যেখানে রানী রাসমণি স্নান করতেন।
তো এটা হচ্ছে গিয়ে রানী রাসমণির স্নানে ঘাট। এই হচ্ছে রানী রাসমণির স্নানের ঘাট, এটি হচ্ছে গঙ্গা। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব রানী রাসমণি ঘাটের যে মন্দিরটা, দক্ষিণেশ্বরের আদর্শে যে একদম পুরো হুবহু দক্ষিণেশ্বরের মতন যে মন্দির করেছিলেন, সেই মন্দিরের মতন একটা মন্দির করেছে, সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন তবে এবার মন্দিরে আমরা প্রবেশ করি। মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মায়ের মন্দির, এখনো মন্দির খোলেনি। এবং তারই পাশে রয়েছে রানী রাসমণির ফটো। চলুন আপনাদেরকে নিয়ে যাব মূল মন্দিরে। এটা হচ্ছে মূল মন্দির। চলে এবার আমরা উপরে উঠে দেখি, তা উপরে যাই, যে দেখি কি কত দূর পর্যন্ত আপনাদের কি দেখাতে পারি। মূল মন্দির, ভিতরে দেখা যাচ্ছে মা বসে আছে। ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। এই হচ্ছে আমাদের মা। তো আমি এখন এসে উপস্থিত হচ্ছি রানী রাসমণি ঘাটে যে ভিটা বাড়ি, মানে রানী রাসমণির যে ভিটা বাড়ি ছিল সেই ভিটা বাড়িতে। তো ভিটা বাড়িতে এসে যেখানে পুজো দিতেন, সেই পুজো দিতেন সেখানে একজন পূজারীর সঙ্গে আমি আপনার সঙ্গে একটু কথা বলছি, কথা বলে একটু জেনে নিই যে কীভাবে কী পুজো দিতে হয়, একটু আপনি বলে দিন। এখানে পুজো দিতে হলে সকাল 10টা থেকে 1টার মধ্যে আসতে হবে। পূজার জিনিসপত্র নিয়ে এলে পূজা দেওয়া যাবে। আর এই সম্পর্কে একটু পুরোটা কিছু। এখানে জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ নামে একটি মঠ আছে, আশ্রম আছে। এই আশ্রমে সব সন্ন্যাসী ব্রহ্মচারীরা থাকেন। সন্ন্যাসী ব্রহ্মচারী ট্রাস্টি কর্তৃক পরিচালিত। রানীমা এইখানে মন্দির করতে চেয়েছিলেন। দক্ষিণেশ্বরে আজকে আমরা যে মন্দির দেখতে পাচ্ছি ওটা উনি ওনার পিতৃমাতৃ ভিটার স্মৃতি রক্ষার জন্য এখানে করতে চেয়েছিলেন। তৎকালীন জমিদাররা তো ওনাকে পারমিশন দেয়নি, ওনার জমি দেয়নি, ওনাকে ছোট লোক বা নিম্ন শ্রেণীর নিচু বলে তাকে শুদ্ধানি বলে মন্দির করার জন্য জমি দেয়নি। তার ফলে উনি দক্ষিণেশ্বরে গিয়ে মন্দির করেন। আর এখানে এই মন্দির
জগন্মাতা স্বপ্ন আদেশ করেন 70 সালে। 74 সালে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে এখানে নিত্য সেবা পূজা উৎসব অনুষ্ঠান চলছে এবং এখানে বছরে 4টি বড় উৎসব হয়, আরও 12টি সাধারণ উৎসব হয়। পয়লা জানুয়ারিতে এখানে অন্নকূটের 1 জানুয়ারি কল্পতরু উৎসব হয়। উৎসব হ্যাঁ, হয় না? 1 জানুয়ারি শুরু হয়, 3 দিন ধরে উৎসব হয়। এই উৎসবে গত 1 জানুয়ারিতে প্রায় 4 লক্ষাধিক লোকের সমাগম হয়েছে একদিনই গেল। একদিন লাইন দিয়ে সব প্রসাদ গ্রহণ করেছে, মাকে দর্শন করেছে। দর্শন করছে। হ্যাঁ, আর এখানেই জগন্মাতা মায়ের নাম এখানে জগন্মাতা, পাশে ভগবান রামকৃষ্ণদেবের মন্দির, তার সামনে মা জগন্মাতার মন্দিরের সামনে দেবাদিদেব মহাদেবের মন্দির হয়েছে, তারপরে রাম সীতা লক্ষ্মণের মন্দির, জগদ্গুরু শঙ্করাচার্যের মন্দির এবং মহাবীরের মন্দির, এগুলো গত 22 জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছে। এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী সারা বছরে আসে, ঠাকুর দর্শন করে, পূজা দেয়, প্রসাদ গ্রহণ করে এবং এখানে যে কোনো দিন এলে দুপুরে প্রসাদ গ্রহণও করা যায়, কিন্তু আগের দিন টেলিফোন করে জানাতে হয়। মানে এখানে কোনো ভোগের জন্য কোনো পয়সা ধার্য? হ্যাঁ, পয়সা ধার্য আছে। কত টাকা কি লাগে? ওর প্রতিদিন প্রসাদ গ্রহণ করতে গেলে পার হেড 100 টাকা করে লাগে। 100 টাকা করে লাগে। ঠিক আছে, ঠিক আছে। জুন মাসের 5 তারিখে এখানে বড় উৎসব হবে। তো আপনারা যদি আসতে চান, প্রতি জুন মাসের 5 তারিখে এখানে খুব বড় করে উৎসব হয়। আপনারা আসলে এখানে আসতে পারেন। 5 তারিখে পুজো হবে এবং 6 তারিখে এখানে সব ধর্মীয় উৎসবগুলি হবে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, মায়ের দর্শন করতে পারবেন এবং পুজো দিতে চাইলে পুজো দিতে পারবেন। এখন এই মন্দির থেকে বেরিয়ে এখন মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, সেখানে এখন আমি প্রবেশ করব। দেখুন, এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। এই রানী রাসমণি এই রামকৃষ্ণ পরমহংসদেবের বলতে গেলে পৃষ্ঠপোষক ছিলেন। সাইডেই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি রয়েছে, মানে এই মন্দিরটা রামকৃষ্ণদেব এর মন্দির। তো এই রানী রাসমণি এই রামকৃষ্ণ দেবকে পুরো তার সমস্ত দেখভালের দায়িত্ব এবং সমস্ত পৃষ্ঠপোষকই ছিলেন এই রানী রাসমণি। এবং দক্ষিণেশ্বরে যে মন্দিরটা স্থাপন করেছিলেন, সেই মন্দিরটার দায়িত্বটাও পুরোটা এই গদাধরের হাতে দিয়ে দিয়েছিলেন রানীমা। এবার আমি আপনাদেরকে এই রানী রাসমণির কিছু জীবনী আপনাদের সামনে তুলে ধরছি। এই রানী রাসমণি অনেক গরিব ঘরের ছিলেন। এই রানীমার পিতার নাম ছিলেন হরেকৃষ্ণ দাস এবং মাতার নাম ছিল রামপ্রিয়া দাসী। এই রানী রাসমণির পিতা ছিলেন পেশায় একজন কৃষক এবং অতি দরিদ্র। শৈশবে এই রানী রাসমণির সাথে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। কি ঘটেছিল জানেন? এই রানীমা নাকি ছোটবেলায় ডুমুরের ফুল ফুটতে দেখেছিল। এটা আজ পর্যন্ত আমি কারো শুনিনি যে ডুমুরের ফুল কেউ ফোটা দেখেছে, কিন্তু এই রানীমা এই রানী রাসমণি ডুমুরের ফুল ফোটা দেখেছিলেন এবং সেই ঘটনাই তার মাকে বলেছিলেন এবং তার মা শুনে তাকে বলেছিলেন, তুই ভবিষ্যতে তুই রানী হবি। এবং তার মা তাকে দেখে যেতে পারেননি, কিন্তু তার মার কথাই সঠিক হয়েছে, পরবর্তীকালে সে রানীই হয়েছে। মাত্র 7 বছর বয়স থাকাকালীন রানীমা মানে রানী রাসমণি যখন 7 বছর বয়স ছিল, তখনই তার মা মারা যান। ওই জন্য
তাকে দেখতে পারেনি যে তার মেয়ে রানী হয়েছে। মাত্র 11 বছর বয়সে রানী রাসমণির বিবাহ হয়। 1793 খ্রিস্টাব্দে 28শে সেপ্টেম্বর হালি শহরের কোনা নামে এক গ্রামে রানী রাসমণির জন্ম হয়। আজ যে আমি এই রানী রাসমণির ভিটাবাড়িতে এসেছি, তো দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেটা হবার কথা ছিল এখানে। তো আগেকারের ইংরেজরা এবং জমিদাররা রানী রাসমণি খুব দরিদ্র ছিলেন বলে এবং তাকে সবাই নিচু নজরে দেখত বলে তাই এখানে মন্দির করার পারমিশন তাকে দেয়নি। তাই রানী রাসমণি দক্ষিণেশ্বরে মাকে ওখানে মন্দির করে ওখানেই প্রতিস্থাপন করেন। তো 11 বছর বয়সে রানী রাসমণির বিবাহ হয় বাবু রাজাচন্দ্র দাসের সাথে জানবাজারে। তাহলে মন্দিরটাকে আরেকটু পরিমাণে ঘুরিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিই। এই হচ্ছে রানী রাসমণির ভিটাবাড়ি। তো আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। কিছু নিয়ম এখানে লেখা আছে, আপনারা দেখে নিন এবং পড়ে নিন। মন্দিরে বা এই আশ্রমে প্রসাদ পাওয়ার জন্য আপনারা এই নাম্বারে আগে ফোন করে জানিয়ে দেবেন। এই মন্দিরটাকে যে সংস্থা এখন দেখছে তার নাম হচ্ছে জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। এই হচ্ছে রানী রাসমণির ভিটাবাড়ি। এর পাশেই রয়েছে দেখুন একটা যজ্ঞগৃহ। এখানে যজ্ঞ হয়, বড় যখন অনুষ্ঠান হয় মায়ের, তখন এখানে যজ্ঞ করা হয়। এই সেবাশ্রমের ভিতরে দেখুন আরও অনেক ঘর করে রেখেছে, সবাই আসলে পরে যেন এখানে সদস্যরা এখানে থাকতে পারে। তারই পাশে রয়েছে গঙ্গা। দেখুন কি অপরূপ দৃশ্য। তো আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আপনাদের গঙ্গার কিছু অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো আপনার এখানে শুধু রানী রাসমণির ভিটাবাড়িতে নয়, আপনার এখানে আসলে গঙ্গার কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং আপনারা যদি চান যে গঙ্গায় নৌকোয় করে ঘুরতে যাবেন, সেটাও পারবেন। তারপরে আপনারা এখানে বসে রেস্টও নিতে পারবেন, সে বিকেলে হোক আর সকাল হোক, যখনই আসবেন এসে আপনারা এখানে একটা ছোটোখাটো ট্যুর করতে পারবেন। এবার আমি গঙ্গার পাড়ে চলেছি। দেখুন গঙ্গা থেকে ছোট মতন একটা জাহাজ মতন ভেসে যাচ্ছে। তো আপনারা এসে এখানে ঘুরতে পারবেন, দেখতে পারবেন এবং যদি চান আপনারা গঙ্গায় নৌকা নিয়েও ঘুরতে যেতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা, ওখান থেকে সব ভাড়া দেয়, তো আপনারা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। তো এইটা হচ্ছে রানী রাসমণির ভিটাবাড়ি। এরপরে আপনারা এখানে বসে রেস্টও নিতে পারবেন এবং যদি কিছু খাওয়া দাওয়া করতে চান সেটাও আপনারা এখানে করতে পারবেন। এখানে ছোটোখাটো
দোকানের ব্যবস্থাও এখানে করা আছে। আপনারা চা, বিস্কুট এবং যদি কোনো ব্রেকফাস্ট করতে চান সকালে আসলে সেটাও করতে পারবেন, এবং কিছু টিফিন করতে চান সেটাও করতে পারবেন। একটা বিশাল বড় একটা বট গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম রানী রাসমণি ঘাটের পাশে। এই বট গাছটার বয়স আনুমানিক 400 বছরের উপরে বা 500 বছর হয়ে গেছে। কি বিশাল একটা বট গাছ, এই রানী রাসমণি ঘাটের পাশেই রয়েছে। এই গাছটার বয়স আনুমানিক 500 বছর। এই রানী রাসমণি ভিটা বাড়িতে আসার জন্য, ঘাটে আসার জন্য আমি যাত্রা শুরু করেছিলাম দমদম থেকে। তো আপনারা যদি চান তো শিয়ালদা থেকেও আসতে পারবেন, রানাঘাট থেকে আসতে পারবেন, কৃষ্ণনগর থেকে আসতে পারবেন, শান্তিপুর থেকে আসতে পারবেন। তো আপনারা এসে আপনারা শুধু কাছাপাড়া রেলওয়ে স্টেশনে নামবেন, নামার পরে আপনারা ওখান থেকে অটো ধরে আসবেন বাগমোড়। বাগমোড় থেকে ওখান থেকে আবার টোটো ধরে আপনারা চলে আসবেন রানী রাসমণি ঘাটে বা রানী রাসমণি ভিটা বাড়ি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক অবশ্যই করবেন।